দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। সাথে থাকছেন দেশ বরণ আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় হরমোনজনিত রোগ, কারণ ও প্রতিকার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকছেন ডায়াবেটিস, হরমোন, থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাজহারুল হক তানিম, কনসালটেন্ট, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল। এ বিষয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে ফোন করুন 982405 নাম্বারে। পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। ডাক্তার তানিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ আমরা কথা বলছি হরমোন নিয়ে। আমরা জানি মানব শরীরে অসংখ্য গ্রন্থি রয়েছে যেখান থেকে নিঃসরণ হয় হরমোন, এবং এই হরমোন কিন্তু মানব শরীরের শারীরবৃত্তীয় কাজে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানার চেষ্টা করব, হরমোন বলতে আসলে আমরা কি বলি? যে অনেক সময় যখন হরমোনজনিত রোগ ডায়াগনোসিস হয় বা ধরা পড়ে, তখন রোগীরা আমাদের কাছে অনেক সময় জিজ্ঞেস করে যে হরমোন জিনিসটা কি। আমরা তো হরমোন জিনিসটাই জানি না। হরমোন হচ্ছে আমাদের শরীর থেকে নিঃসৃত এক ধরনের রাসায়নিক পদার্থ বা রস, যেটা আমাদের শরীরের এক জায়গা থেকে নিঃসৃত হয়ে আমাদের শরীর সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং সারা শরীরে কাজ করে। আমরা যারা সায়েন্সে ছিলাম, আমরা অন্তঃক্ষরা গ্রন্থি নামে একটা কথা আমরা পড়েছিলাম। সেই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে নিঃসৃত রস, সেটি হচ্ছে হরমোন। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের যেমন থাইরয়েড গ্রন্থি থাকে গলার সামনে, সেই থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের নিঃসৃত হয় থাইরয়েড হরমোন। সেটি আপনার গলার সামনে থেকে নিঃসৃত হলেও আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং সারা শরীরে কাজ করে। অনেক সময় রোগীরা আমাদের বলে, আমার থাইরয়েড তো আমরা জানি গলায় থাকে, কিন্তু আমার কেন ওজন বেড়ে যাচ্ছে বা আমার কেন মাসিকের সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো কেন হচ্ছে? আসল কথা হচ্ছে হরমোনটা আমাদের এক জায়গা থেকে নিঃসৃত হলেও সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং এক জায়গা থেকে নিঃসরিত হয়ে আরেক জায়গায় কিন্তু তার কার্যকলাপটা করছে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো, হরমোনজনিত রোগ আসলে কি কি রয়েছে? যে আমাদের শরীরে অনেক ধরনের হরমোনজনিত রোগ আছে, আমরা সবগুলো ওইভাবে জানি না, রোগীরা কয়েকটা সাধারণ জেনে থাকে। আমি যদি উপর থেকে শুরু করি, আমাদের মাথায় থাকে হচ্ছে আপনার পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় আপনার গ্রোথ হরমোন, প্রোলাকটিন, এলএইচ, এফএসএইচ। কারো যদি এই গ্রোথ হরমোন জনিত আপনার সমস্যা থাকে, তাহলে কিন্তু উচ্চতা কম বেশি হতে পারে, যেটার জন্য আমরা অ্যাক্রোমেগালি, বেশি উচ্চতা বা জাইগেন্টিজম এগুলো পেয়ে থাকি, এবং বামন আকারের বা উচ্চতা কম হচ্ছে সেগুলো পেয়ে থাকি। এছাড়া প্রোলাকটিন হরমোন যদি কারো আপনার বেশি নিঃসৃত হয়, তাহলে প্রোলাকটিনেমিয়া নামে একটা রোগ আছে, যেখানে প্রোলাকটিন বেশি বেড়ে যাওয়ার কারণে হচ্ছে আপনার মেয়েদের হচ্ছে ব্রেস্ট দিয়ে মিল্কের মতো পদার্থ সিক্রেশন হতে পারে। এরকম আরও অসংখ্য হরমোন আছে। একটু নিচের দিকে আসলে আমরা থাইরয়েড দেখতে পারি। থাইরয়েডটা রোগীরা বেশি জানে এবং কমন একটি হরমোন। এই থাইরয়েড গ্রন্থির বা এই থাইরয়েড হরমোনের কারণে যে সমস্যাগুলো হয়, হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম হতে পারে। আর একটু নিচে যদি আমরা আসি, আমাদের যে প্যানক্রিয়াস থেকে নিঃসৃত ইনসুলিন, সেই ইনসুলিনের ঘাটতির জন্য কিন্তু আপনার হয়ে থাকে ডায়াবেটিস নামক রোগ। এছাড়াও আমাদের শরীরে আরও অনেক ধরনের হরমোন আছে, যেমন টেস্টোস্টেরন হরমোন আছে, ফিমেল হরমোন আছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এরকম নানা ধরনের হরমোন আছে এবং হরমোনের রোগ আছে। একেবারে সুন্দরভাবে এবং সম্মিলিতভাবে সম্পূর্ণ হরমোনজনিত যে যে রোগগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর করে বলেছেন। আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি থাইরয়েড হরমোন নিয়ে একটু কথা বলছিলেন। প্রথমে থাইরয়েড নিয়ে একটু শুরু করতে চাই। থাইরয়েড হরমোন বা থাইরয়েডের যে রোগগুলো রয়েছে সেগুলো কি কি? যে থাইরয়েড আমরা যেই ধরনের রোগগুলো পাই, সাধারণত হাইপোথাইরয়েডিজম নামে একটি রোগ পাই। এখানে হচ্ছে থাইরয়েড হরমোনের সিক্রেশনটা আর থাইরয়েড গ্রন্থিতে কমে যায়। এই থাইরয়েড হরমোন শরীরে কম থাকার কারণে যে থাইরয়েড হরমোন যে কাজগুলো ছিল বা ফাংশনগুলো ছিল, সেইগুলো শরীরে ভালো মতো হয় না। এই না হওয়ার কারণে হচ্ছে আপনার ওজন বেড়ে যায়, মাসিক অনিয়মিত হতে পারে, চুল পড়ে যেতে পারে, স্কিন ড্রাই হতে পারে, এবং অনেকের বাচ্চা হচ্ছে না বা বাচ্চা কনসিভ করতে সমস্যা হতে পারে, বা দুর্বল লাগতে পারে, বেশি ঘুম ঘুম লাগছে, এরকম সমস্যা হতে পারে যদি থাইরয়েড হরমোন শরীরে কম থাকে। অপরপক্ষে যদি থাইরয়েড হরমোন বেড়ে যায়, এটাকে বলে আমরা হাইপারথাইরয়েডিজম। আর থাইরয়েড হরমোন বেড়ে গেলে হচ্ছে আপনার ওজন কমে যাওয়া, বুক ধরফর করা, ঘুম কম হওয়া বা চোখটা কোটর থেকে বেরিয়ে আসা, এই ধরনের লক্ষণ নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। এমনকি হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম দুটোতেই আপনার মাসিক বা মেনস্ট্রুয়েশনের সমস্যা হতে পারে। আচ্ছা, এবার আসি একটু ডায়াবেটিস নিয়ে আমরা একটা কথা বলি। ডায়াবেটিস হরমোনের কারণে হতে পারে কিনা, বা ডায়াবেটিস একটি হরমোনাল যে রোগ, এই বিষয়ে হচ্ছে অনেকেই জানে না যে ডায়াবেটিস একটি হরমোনাল ডিজিজ। একটু এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম, ডায়াবেটিক হরমোন নিয়ে একটু কথা বলতে চাই। জি, আমরা জানি ডায়াবেটিস সাধারণত দুই ধরনের, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। আর টাইপ 1 ডায়াবেটিস হয় হচ্ছে যাদের শরীরে ইনসুলিন একেবারেই থাকে না বা ইনসুলিনের ঘাটতি থাকে। ইনসুলিন কিন্তু শরীরে একটি হরমোন, যেটি হচ্ছে আপনার প্যানক্রিয়াস থেকে নিঃসৃত হয়। কারো শরীরে যদি ইনসুলিন একেবারেই না থাকে, এটাকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস, এবং প্রথম থেকেই
তাদের ইনসুলিন লাগে। অনেক সময় যখন রোগীদের ডায়াবেটিস ধরা পড়ে, রোগীরা আমাদের কাছে জানতে চায় যে এটা টাইপ 1 ডায়াবেটিস নাকি টাইপ 2 ডায়াবেটিস। আর টাইপ 2 ডায়াবেটিস যেটা, এটা সাধারণত একটু মানে বেশি বয়সে হয়। এটা হচ্ছে শরীরে ইনসুলিন আছে কিন্তু সেই ইনসুলিনটা কাজ করতে পারছে না ভালো মতো, এটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর মাধ্যম হচ্ছে আপনার এক্সারসাইজ করা, কার্বোহাইড্রেট কম খাওয়া, ওজন কমানো। এগুলো যদি করা যায় তাহলে কিন্তু হচ্ছে আপনার ওষুধ ছাড়াই বা কম ওষুধে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছেন এই বিষয়ে। একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, ফোন কলটি নিয়ে। অবশ্যই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে বলছি। জি শাহী, আমরা শুনতে পাচ্ছি। আমার মার বিষয়ে কথা বলা। আমার মার বয়স হচ্ছে 49 ইয়ার্স, ওজন হচ্ছে 62। আর মার মেইন সমস্যা হচ্ছে শরীর, পুরো শরীর জ্বালা পোড়া করে। আর এই কন্ডিশনটা যখন হয় ওনার, তখন ওনার খুবই খারাপ ফিল করেন আর কি, শারীরিক ভাবে এক হিসেবে আনকনসিয়াস লেভেলে চলে যায় আর কি, আর অস্থির থাকে। তো এইটা কি হচ্ছে হরমোনাল জনিত কোনো কারণ কিনা, বা এর জন্য কি করণীয় আমাদের? আমি আসলে অনেক ডক্টর দেখিয়েছি। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন। মেইন কথা বলতেছে যে মেনোপজটা বন্ধ হয়ে যাওয়ার জন্য নাকি এরকম, আসলে কি এটাই কারণ নাকি আর কোনো কারণ আছে? জি জি, আমি আরো দুটো প্রশ্ন করতে চাই। ওনার কি ডায়াবেটিস আছে? না না, ডায়াবেটিস নাই, এটা আমরা টেস্ট করাইছি, ধারণা ছিল আর কি, কিন্তু না। আচ্ছা, থাইরয়েডের সমস্যা আছে? না 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 না, থাইরয়েড জনিত কোনো অসুবিধা নেই। বয়সটা কত বললেন? বয়স হচ্ছে 49। 49। কোনো জ্বরের কোনো অপারেশন হয়েছিল, হিস্টেরেক্টমি বা জ্বর? না 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 না। আচ্ছা, ঠিক আছে। প্রশ্নটির উত্তরটি আমরা একটু জানতে চাইবো। ওনার যে সমস্যাটার কথা উনি বলছেন, আসলে কি কারণে এই ধরনের প্রবলেম? উনি বলেছেন ওনার আম্মুর বয়স 49 ও সারা শরীর জ্বালা পোড়া করে, ওজন প্রায় 52 কেজি। 52 কেজি। আচ্ছা, এখানে একটা ডায়াবেটিস, একটা আনকন্ট্রোল ডায়াবেটিস, শরীর জ্বালাপোড়া একটা কারণ। ওনার ডায়াবেটিস নেই এবং থাইরয়েডের সমস্যা যাদের থাকে তাদের এরকম জ্বালাপোড়া হয়। এবং জ্বালাপোড়াকে আমরা বলি নিউরোপ্যাথি। হ্যাঁ, ডায়াবেটিস থেকে হতে পারে, অন্য কারণে হতে পারে। এবং ওনার বয়স বলেছেন 49 সম্ভবত। উনি হচ্ছে পেরি মেনোপোজাল পিরিয়ডে আছেন, পিরিয়ডটা বন্ধ হয়ে যাবে এরকম অবস্থায়। অন্য ডাক্তারও ওনারা দেখিয়েছেন, ওনারা এটাই বলেছেন যখন পিরিয়ড মহিলাদের বন্ধ হয়ে যেতে থাকে তখন যে শরীর থেকে মহিলাদের ইস্ট্রোজেন নামক একটি হরমোন আসে, সেই হরমোনটা আসে না। সেই হরমোনের ঘাটতির জন্য কিন্তু এরকম অস্থির লাগা, গরম লাগা, শরীর জ্বালাপোড়া করা, অনেকটা মাথায় কাপড় রাখতে পারছি না বা পায়ে চাদর দিতে পারছি না, এরকম সমস্যা নিয়ে আসে। এটি একটি কারণ হতে পারে। তবে সরাসরি রোগী দেখলে এবং আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করলে সেটি আসলে রোগটি ভালোভাবে ধরা যাবে। কথা বলছিলাম আমরা হরমোনজনিত রোগ নিয়ে। তবে হচ্ছে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিব। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আমি কিশোরগঞ্জ থেকে বলতেছি। আমার নাম ইমন। জি ইমন, শুনতে পাচ্ছি। আমার আব্বুর ডায়াবেটিস, খালি পেটে 6 আর বড় পেটে হয় 12-13 হয় আর কি। ডায়াবেটিসের ট্যাবলেট খাচ্ছে টাইম এখন MR30। আচ্ছা, এখন করণীয় কি? বড় পেটে তো বেশি, এখন কি করতে হবে আর কি? কোনো সমস্যা হবে কিনা? আবার আব্বু হার্টের রিং পরানো, তো একটা রিং পরানো। জি, ওনার হচ্ছে হার্টের সমস্যা রয়েছে, তাই তো? বয়স কত? 55। আচ্ছা জি, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আমরা উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। উনি জানতে চাচ্ছিলেন যে আসলে আনকন্ট্রোল ডায়াবেটিস, যেটা নিয়ে আপনি একটু কথা বলছিলেন, সেক্ষেত্রে ভরা পেটে ডায়াবেটিসটা বেশি, সেক্ষেত্রে উনি কী করতে পারেন, করণীয় কি? জি জি, আমাদের অনেক রোগীরা আসলে জানেই না যে আমাদের ডায়াবেটিসের টার্গেটটা কেমন রাখতে হবে। আমাদের খালি পেটে রাখতে হবে অন অ্যাভারেজ 6 থেকে 8-এর মধ্যে, ভরা পেটে 8 থেকে 10-এর মধ্যে। ওনার বাবার একটু বেশি আছে, ভরা পেটে 12 আছে। উনি একটা মেডিসিন খাচ্ছে, ডায়ামাইক্রোন 60 mg খাচ্ছে সকালে খালি পেটে। আর ভরা পেটের ব্লাড সুগারটা কমানোর জন্য আরেকটা মেডিসিন যোগ করতে হবে ওনার, যদি ওনার সেরাম ক্রিয়েটিনটা ভালো থাকে, হ্যাঁ, কিডনির পয়েন্টটা ভালো থাকে। উনি উল্লেখ করেছেন ওনার কিন্তু হৃৎপিণ্ডের রিং পরানো রয়েছে। হ্যাঁ, হার্টের রিং পরানো আছে। এটার জন্য কিছু ওষুধ আছে যাদের হার্টের রিং পরানো থাকে তাদের জন্য ভালো, যেমন এম্পাগ্লিফ্লোজিন গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু যাদের কার্ডিয়াক সমস্যা আছে এবং ডায়াবেটিস আছে তাদের জন্য ভালো। সর্বোপরি রোগী দেখে এবং রোগীর সেরাম ক্রিয়েটিন রিপোর্টটা কেমন আছে সেগুলো দেখে যদি আপনার ওষুধটা অ্যাড করা হয় তাহলে ভালো হবে। উনি একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ দেখাতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে ওনার খাদ্য তালিকা কেমন হতে পারে? একজন ডায়াবেটিক রোগীর হচ্ছে নির্ধারিত কিছু খাদ্য তালিকা থাকে, সেক্ষেত্রে ওনার খাদ্য তালিকা কেমন হলে ওনার ডায়াবেটিসের এই প্রবলেমটা আসলে সলভ হবে? জি, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। ডায়াবেটিস রোগীদের খাবার দাবার যেটি হবে সেটা হচ্ছে, ডায়াবেটিস এমন একটি রোগ যেখানে শর্করা জাতীয় খাবারের বিপাকের সমস্যা হয় বা শর্করা জাতীয় খাবারটা বডি আপনার ভালোভাবে বিপাক বা পরিপাক করতে পারে না। এই জন্য ওনাদের যেটা করতে হবে, শর্করা জাতীয় খাবারটা কম খেতে হবে। আমরা জানি ভাত, রুটি, চিনি, মিষ্টি এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার, সেগুলো যতদূর পরিমাণে খাওয়া যায় কম পরিমাণে খেতে হবে। এবং ওনার উচ্চতা এবং বডি ওয়েট অনুযায়ী আমরা একটা খাদ্য তালিকা দিয়ে দিই যে উনি কী পরিমাণ শর্করা
খাবে এবং ওনার খাবার দাবারটা হবে অল্প অল্প করে উনি বারবার খাবার দাবার খাবে অনেকক্ষণ বেশিক্ষণ না খেয়ে থাকবে না বেশিক্ষণ না খেয়ে থাকলে ডায়াবেটিস কমেও যেতে পারে যেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া আর যদি একবারে বেশি কার্বোহাইড্রেট খায় বা বেশি করে ভাত খায় বা রুটি খায় সেক্ষেত্রে ওনার ডায়াবেটিস খাবার পরে বেড়েও যেতে পারে আমরা দেখা যায় বাঙালিরা সাধারণত 3 বেলা খাবার দাবার খায় কিন্তু ডায়াবেটিস রোগীদের খাবার দাবার হবে 6 বেলা আমরা যদি 3 বেলা যেই খাবারটা খাই সেই পরিমাণ খাবারটাই খাবে উনি 3 বেলার খাবারটা 6 বেলা ভেঙে ভেঙে খাবে যেমন সকাল 8টায় উনি অল্প পরিমাণ একটা বা দুইটা রুটি খেলো সবজি বেশি পরিমাণে খাবে আলু বা মাটির নিচে সবজি বাদে অন্য সবজি উনি বেশি পরিমাণে খেতে পারবে ডিম খেতে পারবে চাইলে একটা যদি কোলেস্টেরল বেশি থাকে সেই ক্ষেত্রে উনি ডিমের কুসুম বাদ দিয়ে খেতে পারেন আর সবজি বেশি পরিমাণে খাবে উনি সকালে নাস্তাটা করলে 11টা 12টার দিকে উনি অল্প করে একটু স্ন্যাক্স খেতে হবে হ্যাঁ সরকারি যাতে খাবার কম রেখে যে কোনো পরিমাণে উনি মিষ্টি ছাড়া ফল খেতে পারে যেমন পেয়ারা খেতে পারে বা বড়ই খেতে পারে বা অল্প একটু বিস্কিট বা মুড়ি খেতে পারে আর দুপুরে উনি অল্প করে ভাত খাবে তরকারি ডাল সবজি এগুলো বেশি খাবে আর বিকালে উনি একটা নাস্তা খাবে রাতে আবার উনি অল্প রুটি খাবে সবজি তরকারি বেশি খাবে এবং রাতে শোয়ার আগে সুন্দর করে বিশ্লেষণ করেছেন এই বিষয়টি তবে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন ফোন কলটি নিয়ে অবশ্যই দর্শক কে বলছিলেন কোথা থেকে বলছিলেন নাম বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমি সিরাজগঞ্জ থেকে আশরাফুল আলম বলছিলাম ওয়ালাইকুম আসসালাম আমার বাচ্চাটার বয়স হচ্ছে 14 বছর বাচ্চাটা এ পর্যন্ত আপনার 50 ইঞ্চি লম্বা হয়েছে ও হাইটে বাচ্চাছে না এমনি খাদ্য খাবার খায় লেখাপড়া করে কিন্তু ওকে পূর্বে আমি বেশ মেডিকেল কলেজে দর্শক একটু উল্লেখ করবেন আপনার বাচ্চাটি ছেলে নাকি মেয়ে ছেলে আচ্ছা বয়স কত বলেছি 14 হাইট যাতে কি করে বাড়ে বা আমি হরমোন বিশেষজ্ঞ ভালো বিশেষজ্ঞ কোথায় পাবো এই ব্যাপারে আমি একটু পরামর্শ চাচ্ছি দর্শক উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন উনি জানতে চাচ্ছিলেন ওনার বয়স বাচ্চাটির বয়স তো 14 বছর এবং ছেলে 50 ইঞ্চি হচ্ছে লম্বা হয়েছেন সেক্ষেত্রে হচ্ছে হরমোনজনিত কোনো কারণে বা গ্রোথ হরমোনের কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা জি ধন্যবাদ ওনার সুন্দর প্রশ্নের জন্য বাচ্চাদের উচ্চতার ব্যাপারে অনেক কিছু ব্যাপার আপনার জড়িত সেই ক্ষেত্রে জেনেটিক কিছু ব্যাপার থাকে বা বংশগত ব্যাপার থাকে যেমন বাবা এবং মায়ের হাইট কেমন এবং বাচ্চা যখন ছোট ছিল বাচ্চা ছোটবেলায় কোনো ক্রনিক ডিজিজ ছিল কিনা যে শ্বাসকষ্ট বা ডায়রিয়া বা কোনো কারণে এনআইসিইউ লেগেছিল এরকম কোনো ক্রনিক ডিজিজ আছে কিনা এছাড়া গ্রোথ হরমোনের ঘাটতি বা গ্রোথ হরমোন যদি কম পায় কোনো কারণে সেটাও কিন্তু হচ্ছে আপনার যে ফাইনাল হাইট বা উচ্চতা কম হওয়ার একটি কারণ সেই ক্ষেত্রে আমরা যেটা করি এবং বাবা এবং মায়ের হাইটটা দেখে এবং সেটার সাথে বাচ্চার হাইট ঠিক আছে কিনা এবং বাচ্চার বয়স অনুযায়ী আমাদের একটা চার্ট আছে বয়স এবং উচ্চতা সেই আমরা গ্রোথ চার্টে ফেলে দেখি সেই চার্ট অনুযায়ী তার উচ্চতা ঠিক আছে কিনা এবং সেই সাথে আরও কিছু উচ্চতা কম হওয়ার কারণ আছে যেমন ভিটামিন ডি ঘাটতি সেই ক্ষেত্রে আমরা জানি যে প্রোটিন জাতীয় খাবার গ্রোথে সহায়তা করে এবং বাচ্চারা যখন আসে বেশি করে মাছ মাংস ডিম দুধ সেগুলো খাবার আমরা অ্যাডভাইস দিই এবং গ্রোথ হরমোনের কোনো ঘাটতি আছে কিনা সেই গ্রোথ হরমোন আমরা পরীক্ষা করি এছাড়াও হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের ঘাটতি থাকা কিন্তু উচ্চতা কম হওয়ার অন্যতম কারণ আমরা থাইরয়েড হরমোনটা পরীক্ষা করে দেখি যে থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা এই সবগুলো পরীক্ষা দেখে এবং বাবা মায়ের হিস্ট্রি এবং তার জেনেটিক হিস্ট্রি এবং তার কোনো ছোটোবেলায় কোনো মারাত্মক কোনো রোগ ছিল কিনা সেই সবগুলো দেখে এবং গ্রোথ হরমোন আছে কিনা এবং গ্রোথ হরমোন ঘাটতি থাকলেও তার কি সেই বয়স আছে কিনা যে গ্রোথ হরমোন দেওয়া যাবে কিনা এই জন্য আমরা হাতের একটা এক্সরে করে দেখি এটাকে আমরা বোন এজ বলি যে হাতের এপিফাইসিস বা হাতের হাড্ডি জোড়া লেগে গিয়েছে কিনা যদি জোড়া লেগে যায় তাহলে কিন্তু সেই আপনার গ্রোথ হরমোন দেওয়া যায় না ওনার বাচ্চার বয়স 14 বছর সাধারণত 16 বা 17 এরকম সময় গ্রোথ হরমোনের বা যে গ্রোথ প্লেটটা আছে সেটি জোড়া লেগে যায় উনি তাড়াতাড়ি যতদূর সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নিতে খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন কথা বলছিলাম আমরা হরমোনজনিত রোগ নিয়ে এবার একটু জানতে চাইবো অবাঞ্ছিত লোম হওয়ার কারণগুলো কি কি যে আমরা অনেক সময় রোগী পাই যে মেয়েদের হচ্ছে ছেলেদের মতো লোম গজাচ্ছে বা আপনার আপার লিপ আর চিনে হচ্ছে আপনার ছেলেদের মতো লোম গজাচ্ছে এটাকে আমরা বলি আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ার এবং আমাদের ভাষায় হার্সুটিজম এর একটি অন্যতম কারণ হচ্ছে আপনার মেয়েদের শরীরে টেস্টোস্টেরন হরমোন কোনো কারণে বেড়ে যাওয়া এছাড়াও যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে সেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে হচ্ছে আপনার ওভারি থেকে কিছু হরমোন আসে যার কারণে এরকম আপনার লোম বাড়তে পারে এছাড়াও যাদের ওজন বেশি এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে সেই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণেও কিন্তু এই অবাঞ্ছিত লোম হতে পারে যখন আমাদের কাছে এরকম রোগীরা আসে তখন আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখি বা ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাম করে দেখি যে ওনাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা টেস্টোস্টেরন হরমোনটা কেমন আছে এছাড়া হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম এই থাইরয়েড সমস্যা থেকেও কিন্তু এরকম অবাঞ্ছিত লোম হতে পারে আমরা থাইরয়েড হরমোনের পরীক্ষাটা করে দেখি এছাড়া প্রোলাকটিন হরমোন যদি বেড়ে যায় সেই প্রোলাকটিন হরমোন বেড়ে যাওয়ার কারণে এরকম লোম হতে পারে সেই পরীক্ষাগুলো করে এবং তাদের কিছু আমরা লাইফস্টাইল অ্যাডভাইস দিই যে আপনারা হচ্ছে 30 থেকে 40 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটবেন আপনার হাই ক্যালোরি ফুড খাবেন না ফাস্ট ফুড কোক ফান্টা পিজা বার্গার এগুলো খাবেন না এটার বিপরীতে আপনার হাই ফাইবার যুক্ত খাবার যেমন আমরা পেয়ারা জাম্বুরা সেই খাবারগুলো বেশি পরিমাণে খাবেন ওনারা যে এক্সারসাইজ করে হাঁটাহাঁটি করে ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে আনতে পারে এবং যে টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন যদি বেড়ে যায় সেটি ব্লক করার জন্য আমরা কিছু ওষুধপত্র দিয়ে থাকি সেগুলো দিলে
কিন্তু সেই লোমটা পার্মানেন্টলি ভিতর থেকে আর ওঠে না বা কমে যেতে পারে। আচ্ছা, সেইভাবে কিন্তু হচ্ছে লোমটা কমানোর একটা উপায় রয়েছে, তবে অনেকে বলে থাকেন শেভ করলে লোমগুলো হচ্ছে আরো বেশি, অবাঞ্ছিত যে লোমগুলো আছে নারীদের সেটা আরো বেশি বেড়ে যেতে পারে। এর মধ্যে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা? যে এটা হচ্ছে আসলে যে কারণে ওনার লোমটা আসতেছে বা বেশি করে উঠছে সেই কারণটা আসলে খুঁজে বের করতে হবে। ওনার যদি ভিতরে অ্যান্ড্রোজেন বা আপনার পুরুষ হরমোন বেশি থাকে, সেই অ্যান্ড্রোজেনটা যদি আমরা ব্লক না করি বা বন্ধ না করি তাহলে কিন্তু লোম উঠতেই থাকবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা অ্যাডভাইস দিই যে টেস্টোস্টেরন বন্ধ করার জন্য আমরা কিছু ওষুধ দিই, এবং ওনারা যদি লোম রিমুভ করতে চায় রিমুভ করতে পারে, এবং আমরা কিছু ক্রিমও অনেক সময় ব্যবহার করে থাকি বা ওনাদের প্রেসক্রাইব করে থাকি। এগুলো যদি ওনার আপার লিপ এবং চিনে যে যে জায়গায় লোমগুলো বেশি থাকে ব্যবহার করে থাকে তাহলে কিন্তু ভিতর থেকে লোমগুলো আর গজাবে না। খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন। আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিব। অবশ্যই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সাবিনা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আমার থাইরয়েডের সমস্যা আগে থেকে, আমি গাইনি ডাক্তার দেখাচ্ছি, আমার কমপ্লিট হচ্ছিল না 3 বছর আগ থেকে। আগে একটা বাবু হয়ে মারা গেছিল, তারপর থেকে আমার হাইপোথাইরয়েড। আমার 2 মাস থেকে পরীক্ষা করছিল, থাইরয়েডের লেভেল ছিল। তখন ডাক্তার আমাকে মেডিসিন দিচ্ছিল, এক্সপোসিফেক্টিন আর এক্সপেক্টিন 100 মিলি থাইরয়েড ট্যাবলেট সকালে খাওয়ার জন্য। তো আমি 2 মাস কন্টিনিউ করার পরে এই কত মাস আমার টেস্ট ছিল, আমি 1.5 মাস পার হয়েছে, পিরিয়ড হয়। তো পরীক্ষা করছি, বলছে যে কনসিভ হয়েছে। তো কনসিভ হওয়ার পরে টেস্ট করছি, এখন পরিমাণ আছে 8.8। তারপর ডাক্তার বলছে এখন টেস্ট মেলেছে থাইরয়েড ট্যাবলেট, আর এর সাথে আরেকটা ট্যাবলেট দিচ্ছে ডায়েট। এটা কি খাওয়া ঠিক হবে? বলবেন যে আমার কোনো রিস্ক আছে বাবার কোনো হইবে কিনা? জি দর্শক, আপনার প্রশ্নের উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। যে উনি হচ্ছে জিজ্ঞেস করছিলেন ওনার হচ্ছে এখন বর্তমানে করণীয় কি, যেহেতু উনি খুবই দুঃখের একটি বিষয়, ওনার একটা বাচ্চা হচ্ছে মিসক্যারেজ হয়ে গিয়েছে থাইরয়েড জনিত কারণ, একটু জানতে চাচ্ছিলাম দর্শকের প্রশ্নের উত্তরটি। জি, উনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। হাইপোথাইরয়েডিজম কিন্তু হচ্ছে আপনার বাচ্চা কনসিভ হচ্ছে না বা ইনফার্টিলিটির অন্যতম একটি কারণ, এবং বাচ্চা কনসিভ হলেও যে আপনার বারবার অ্যাবর্শন হয়ে যাচ্ছে এটার অন্যতম একটি কারণ হচ্ছে হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম। ওনার যেটি সমস্যা হয়েছে টার্গেটটা জানতে হবে যে ওনার টিএসএস লেভেল কত থাকতে হবে। হ্যাঁ, উনি বাচ্চা কনসিভের আগেই হচ্ছে আপনার যখন প্রি কনসিভের কাউন্সিলিংয়ে আসে ওনার টিএসএসটা থাকতে হবে 2.5 এর কম, এবং ওনার বাচ্চা পেটে আসার প্রথম 3 মাস থাকতে হবে এটা 2.0 এর মধ্যে, পরে 3 মাস থাকতে হবে 2.5 এর মধ্যে, পরে 3 মাস থাকতে হবে 3 এর মধ্যে, 3.0 এর মধ্যে। এখন কিন্তু ওনার টিএসএস আছে 8 উনি বলেছিল। হ্যাঁ, 8.8 বলেছিলেন, এটা খুবই বেশি। 8.8 কিন্তু বাচ্চা হচ্ছে আপনার মিসক্যারেজ হয়ে যাওয়া, অ্যাবর্শন হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ। ওনার যে লেভোথাইরক্সিন বা থাইরয়েড জাতীয় ওষুধ খাচ্ছে সেটি কিন্তু এখন ডোজ বাড়াতে হবে। এই জন্য উনি অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, এবং ওনার পুরা প্রেগনেন্সি পিরিয়ডে ওনার হচ্ছে আপনার তত্ত্বাবধানে থাকবেন, এবং প্রতি 1 মাস পর পর ওনার টিএসএস এবং FT4 দেখে দেখে ওনার এই যে লেভোথাইরক্সিন বা থাইরক্স খাচ্ছেন সেটির হচ্ছে আপনার ডোজ অ্যাডজাস্ট করতে হবে। সেই ডোজ অ্যাডজাস্ট করে যদি সেটি টার্গেটের মধ্যে থাকে তাহলে আশা করা যায় যে ওনার পরবর্তী বাচ্চা বা যে বাচ্চা আছে সেটার অ্যাবর্শন হবে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার তানিম আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং ডক্টরস অন কলে আসার জন্য। খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন হরমোনজনিত রোগগুলো এবং তার প্রতিকার এবং হচ্ছে চিকিৎসাগুলো। জি, আপনাকে ধন্যবাদ যমুনা টিভিকে। এই বলে আপনার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো পর্বে। জি দর্শক, এই ছিল ডক্টরস অন কলের আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।